মানুষের জীবনের যে কয়েকটি অনুভূতি মানুষের নিত্য সঙ্গী, অথচ মানুষ তাদের থেকে পালাতে চায়, তার ভেতর সেরা অনুভূতি হলো ভয়। অথচ আমরা ভয় পেলেও ভয় পেতে চাই। ক্রমাগত এক ভয়ের নিক্কণ যখন আমাদের কানে প্রবেশ করে, ভেতরের আত্মাকে কাঁপিয়ে দেয়, তখনও মনে হয় যে ভয় আছে বলেই আশ্চর্য কাহিনী আছে। আজ আমি আপনাদের তেমনই ভয়েরই এক কাহিনী বলবো, যার আজ পর্যন্ত কোনো সমাধান আমি নিজে খুঁজে পাইনি। আজ আমি যার জীবনের আশ্চর্য কাহিনী বলবো, তার নাম হচ্ছে আনন্দমোহন সেন। আমি তাকে চিনি না, চোখেও দেখিনি। খুব সম্ভব তার মৃত্যু হয়েছে আমার জন্মাবার আগেই। আপনারা জিজ্ঞেস করতে পারেন, এমন একজন লোকের জীবন কাহিনীর সঙ্গে আমি পরিচিত হলাম কি করে? আগে এই জিজ্ঞাসাটি জবাব দেওয়া উচিত, নইলে আপনারা হয়তো ভাবতে পারেন যে নিজের মন গড়া কোনো গল্প বলে খামোকা আপনাদের পিলে চমকি দেওয়ার চেষ্টা করছি। এই বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক জগতে আনন্দমোহনের গল্প যে বিশ্বাসযোগ্য হবে না, আমি অস্বীকার করি না। কিন্তু যে কাহিনী আমি নিজে রচনা করিনি, তা সত্য বা মিথ্যে বলা একতরফা ডিক্রি জারি করার অধিকার আমার নেই। বিশেষ করা বা না করার ব্যাপারে আমি আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে রাজি আছি। শঙ্কর বসু ছিলেন পেশায় অধ্যাপক এবং আমার বন্ধু। এবারের পুজোয় ছুটিটা তার দেশের বাড়িতে কাটাবার জন্য আমাকে সঙ্গে নিয়ে গেলেন। তার দেশের বাড়ি বর্ধমানের দামোদর নদীর ধারে। এর আগে আর কখনো আসিনি এখানে। তার বৈঠকখানে ঢুকি একখানা বড় তৈলচিত্রের দিকে আমার দৃষ্টি আকর্ষণ হলো। চিত্রের বিষয়বস্তু এই: চারিধার অন্ধকার, একজন তরুণী, তার ডান হাতে একটা সেকেলে লণ্ঠন। লণ্ঠন ধরা হাতটা উঁচু করে তুলে ধরেছে সে। তরুণীর দেহের অন্যান্য অংশ অন্ধকারে ভেতর প্রায় মিলিয়ে গিয়েছে, কেবল ভালো করে দেখা যাচ্ছে তার মুখখানি। অপূর্ব জীবন্ত সৌন্দর্য ভরা সেই মুখ। সেই মুখের ঠিক পেছনে খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর একটি মূর্তি। সে মূর্তি এক যুবকের। সেই যুবকের মুখ চোখে ফুটে উঠেছে বিস্ময় ও দারুণ আতঙ্ক। তরুণীর লণ্ঠনের আলোতে যুবক বোধহয় এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে, যাতে মানুষের বুকের রক্ত জমে যায় বরফের মতো। অদ্ভুত বিষয়বস্তু। তরুণী কি দেখাতে চাইছে এবং যুবক কেনই বা এত ভয় পেয়েছে, ছবিতে তার কোনো ইঙ্গিত নেই। শঙ্কর হেসে বলল, হিমাংশু, এরকম রহস্যময় ছবি বোধহয় তুমি আগে কখনো দেখোনি। না, ছবির ওপর থেকে চোখ না সরিয়েই পড়লাম আমি। এই ছবিতে চিত্রকর কি দেখাতে চাইছে? ছবিতে যে দৃশ্য রয়েছে, মনে হচ্ছে এই পৃথিবীতে কোনো একদিন সত্যি সত্যি তাই ঘটেছিল। শঙ্কর বলল, তোমার অনুমান মিথ্যে নয়। ছবিখানি আঁকা হয়েছে একটি সত্য ঘটনাকে অবলম্বন করে। কি সেই ঘটনা? ভয়ঙ্কর। এই ছবিতে ফুটে উঠেছে একটি বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য। ওই যে তরুণী, ওর নাম লীলা, আর ওই যে যুবক, ওর নাম আনন্দমোহন সেন। কি ওরা? লীলা হচ্ছে সেই সময়কার প্রখ্যাত চিত্রকর চন্দ্রমোহন চৌধুরীর একমাত্র কন্যা। আনন্দমোহন ছিল তারই কৃতি ছাত্র। এই ছবি সেই আনন্দমোহনেরই আঁকা। ছবির এই দৃশ্য যখন বাস্তবে ঘটেছিল, তখন তার খুবই তরুণ বয়স। লীলা বা আনন্দমোহন কেউই এখন আর বেঁচে নেই। এখন এই পুরো কাহিনীটি শুনি, বললাম আমি। আমার বাবা আনন্দমোহনের নিজের মুখ থেকে গল্পটি শুনে আমায় বলেছিলেন অনেকদিন আগে। বাবাকে আনন্দমোহন খুব ভালোবাসত, তাই মারা যাওয়ার আগে বাবাকে এই ছবিখানা উপহার দিয়ে গিয়েছিল। কিন্তু কাহিনীটি কিরকম? একটু ধৈর্য ধরো। এমন রোদে ধোয়া সকালে এইসব কাহিনী শুনলে অবিশ্বাস্য, অস্বাভাবিক মনে হবে। অলৌকিক কাহিনী সবসময় জমে রাতের নিরালা পরিবেশে। তার মানে তুমি বলতে চাইছো গল্পটি শুধু ভয়ানকই নয়, অলৌকিকও? শুনলেই বুঝবে। তারপর সেদিন সন্ধ্যাবেলায় বসে বসে
শঙ্করের মুখ থেকে ছবিটার ব্যাপারে পুরো কাহিনীটি শুনলাম। সেই সন্ধ্যেটা ছিল বাস্তবিকই অলৌকিক গল্প শোনার পক্ষে রীতিমতো উপযোগী। সন্ধ্যের আগেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়ার উদ্দাম দীর্ঘশ্বাসে বাগানের গাছপালাগুলো থেকে মর্মর শব্দ আর্তনাদ করে তুলেছে। মেঘে মেঘে ঢাকা আকাশ, পৃথিবী ঘেরা অন্ধকারের ঘেরা টোপে। মাঝে মাঝে অন্ধকারকে ধাক্কা মেরে মেঘের পর্দা ছিঁড়ে আকাশ থেকে পৃথিবীতে সাঁত করে নেমে আসছে বিদ্যুতের তীব্র শিখা, এবং ক্ষণিকের জন্য দেখা যাচ্ছে বিপুল দামোদরের উচ্ছ্বসিত তরঙ্গভঙ্গ। লম্বা চওড়া বারান্দা, একটা সেকেলে গোল মার্বেল টেবিলের ওপর টিমটিম করে জ্বলছে হ্যারিকেন ল্যাম্প। তার স্বল্প আলো বারান্দার অন্ধকার কি প্রকট করছিল মাত্র। স্পষ্ট করে কিছুই দেখা যাচ্ছে না, এবং অস্পষ্টতার মধ্যে পাওয়া যাচ্ছে বেশ একটা রহস্যের সম্ভাবনা। বাইরের দিকে মুখ করে এবং দেওয়ালের দিকে পিঠ রেখে দুখানা পুরনো ইজি চেয়ারের ওপর বসে রয়েছি আমরা দুই বন্ধু, শঙ্কর এবং হিমাংশু। কোথাও নেই মানুষের কাজের বা কণ্ঠের সারা শব্দ। আমরা উপভোগ করছিলাম এই বৃষ্টিধারা ধৌত নির্জনতা। বোধ করি বৃষ্টি আর ঝড়কে ফাঁকি দেবার জন্যই হঠাৎ একটা বাদুড় ভেতরে এসে বারান্দার ছাদ ঘেঁষে দুই ডানা দিয়ে ঝটপট শব্দ তুলে উড়ে বেড়াতে লাগলো। আমি বললাম, লেখকরা অলৌকিক গল্প বলবার সময় প্রায় বাদুড়ের উল্লেখ করেন। তোমারও গল্পে বাদুড় আছে নাকি? না। তাহলে সেই ভ্রম সংশোধনের জন্য বাদুড় নিজেই এসে হাজির হয়েছে। রসিক বাদুড়কে ধন্যবাদ। নাও, এখন শুরু করো তোমার কাহিনী। শঙ্কর তার কাহিনী শুরু করলো। আজ থেকে অন্তত 70 বছর আগেকার কথা। সে সময় ফটোগ্রাফ তোলবার কৌশল আবিষ্কৃত হয়েছে বটে, তবে বাংলায় তার প্রভাব একরকম ছিল না বললেই চলে। কিন্তু মানুষের অহং জ্ঞান অল্প নয়। মৃত্যুর আগে সে ইহলোকে নিজের স্থায়ী চিহ্ন কিছু কিছু রেখে যেতে চায়, এবং ধনীদের ভেতরেই এই প্রবণতা ছিল সবচেয়ে বেশি। বাংলার প্রাচীন ধনী পরিবারের বসত বাড়ির ভেতরে গেলেই দেখা যাবে দেওয়ালে দেওয়ালে চারিদিকে টাঙানো বড় বড় তৈলচিত্রের পর তৈলচিত্র, অধিকাংশই পূর্বপুরুষদের। আজকের যুগে ধনী এবং নির্ধনরাও যেমন সাধারণ ফটোগ্রাফের মাধ্যমে নিজেদের ছবি তুলে রাখে, তখনকার দিনে শুধুমাত্র ধনীরাই সেই সুযোগ পেতেন। কিন্তু সেকালে তাদের মধ্যে কেবল তৈলচিত্রের চলন ছিল, আর এজন্য তারা বড় বড় চিত্রকরকে আহ্বান করতেন। সে যুগে সাধারণ গেরস্থরা এই বিলাসিতাকে মনে ঠাঁইও দিতে পারত না, কারণ তৈলচিত্র আঁকাতে যত টাকা দরকার তত টাকা থাকতো না তাদের পকেটে। চন্দ্রমোহন চৌধুরী বা চন্দ্রবাবু সে যুগের একজন নামজাদা মূর্তি চিত্রকর ছিলেন। শিল্পী সমাজে তার ছিল ওস্তাদ বলে খ্যাতি, এবং ধনী সমাজে তার ছিল বিশেষ সমাদর। চন্দ্রবাবুর ছাত্রও ছিল অনেক। অবসরকালে তিনি তাদের চিত্র সম্বন্ধে শিক্ষা দিতেন। তার ছাত্রদের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল আনন্দমোহন। আনন্দমোহন ছিল যাকে বলে অনাথ। তার বাড়িঘর, বাবা মা, আত্মীয় স্বজন কেউই ছিল না, কিন্তু আনন্দমোহনের চিত্রাঙ্কন পটুতা ও মিষ্ট প্রকৃতি দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন চন্দ্রবাবু। তাকে তিনি নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, নিজের ছেলের মতো করে। চন্দ্রবাবুর পক্ষে আনন্দমোহনের মতন একজন শক্ত সামর্থ্য বিশ্বস্ত যুবকের আবশ্যক ছিল অত্যন্ত। চন্দ্রবাবু ছিলেন চিরকুমার। নিজে আর্ট নিয়ে এতটাই মত্ত হয়ে থাকতেন যে প্রৌঢ় বয়সেও তার কখনো মনে হয়নি যে প্রত্যেক মানুষের মতো তার জীবনেও বিয়ে নামক অনুষ্ঠানটির প্রয়োজন আছে। তার প্রয়াত ছোট ভাইয়ের একটি মেয়ে ছিল, তার নাম লীলা। গৃহস্থালীর সমস্ত কর্তব্যই সেই পালন করত, আর গৃহস্থালীর বাইরের যা কিছু কাজ তার ভার ছিল আনন্দমোহনের ওপর। এই দুজনের হাতে সমস্ত ভার ছেড়ে দিয়ে চন্দ্রবাবু নিশ্চিন্ত হয়ে করতেন কলা লক্ষ্মীর সেবা। কলকাতার হট্টগোল চন্দ্রবাবুর মোটেও ভালো লাগত না, অথচ তার পক্ষে কলকাতার সঙ্গে সম্পর্ক না রাখলেই নয়।
তাই তিনি বাস করতেন শহরতলির এমন এক জায়গায় যেখানে শহরের কাছাকাছি থেকেও উপভোগ করা যায় পল্লী প্রকৃতির নির্জনতা। ভাবো একবার, 70 বছর আগে সেই সময়ের কথা। তখন কলকাতায় না ছিল ইলেকট্রিক, না মোটর, না বাস, না ছিল আধুনিক সুযোগ সুবিধে। অনেক রাস্তায় থাকতো মিটমিটে তেলের আলো এবং অনেক রাস্তায় দুধারে থাকতো খোলা ড্রেন, খোলা ঘর এবং বস্তি দেখা যেত যেখানে সেখানে। আজ কলকাতায় তুমি সরকারি বাগান ছাড়া ছোট বড় মাঠ প্রায় খুঁজেই পাবে না, কিন্তু তখনকার দিনে কলকাতার বহু স্থানেই এত মাঠ, ময়দান আর ছোটখাটো জঙ্গলের মতন ছিল যে সেখানে গেলে শহরে বসেই দেখতে পাওয়া যেত পল্লী বাংলার ছবি। তখন শহরের অবস্থা যখন এরকম ছিল, তখন শহরতলির অবস্থা কিরকম ছিল বুঝতেই পারছো। তখন টালিগঞ্জ প্রভৃতি স্থানে গেলে মনে হতো অরণ্যে এসেছে। এমনই জায়গাতেই ছিল চন্দ্রবাবুর বসতবাড়ি, এবং ওর চিত্রশালা ছিল সেখান থেকে খানিক দূরে, কলকাতার প্রান্ত সীমায়। আসল গল্প শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি। লীলার বয়স হয়েছিল 16-17। তখনকার দিনে হিন্দুর ঘরে এই বয়সে কোনো মেয়ে কুমারী থাকতো না, কিন্তু চন্দ্রবাবু ছিলেন ইংরেজি মেজাজের লোক। তিনি মনে করতেন এত অল্প বয়সে কোনো মেয়ের বিয়ে হওয়া ঠিক নয়। কেবল পরমা সুন্দরী বললেও লীলার রূপের সঠিক বর্ণনা দেওয়া যায় না। সে ছিল অদ্ভুত রূপসী। গায়ের রং, গড়ন, মুখ চোখ ছিল এমন ধারা যে খুঁজলেও তার জোড়া মিলত না। তার ওপর লীলার প্রকৃতিও ছিল অতি মধুর, অতি নম্র। সুতরাং এমন একটি মেয়ের দিকে যে যুবক আনন্দমোহন আকৃষ্ট হবে, এ হচ্ছে খুব সহজ কথা। মনে মনে সে অদূর ভবিষ্যতে লীলাকেই নিজের সহধর্মিণী রূপে কল্পনা করত। লীলাও বোধহয় তা বুঝতে পারত, যদিও আনন্দমোহন কোনোদিনই তা মুখে প্রকাশ করেনি। আনন্দমোহন এবং লীলা ছিল একই জাতের লোক, তবু আপাতত লীলার সঙ্গে যে তার বিবাহ কার্যত অসম্ভব, এ সত্য আনন্দমোহনের অজানা ছিল না। কারণ আগেই বলেছি, আনন্দমোহন ছিল অনাথ, পরের আশ্রয়ে বাস করে। সে লীলাকে বিয়ে করতে চাইলে হয় চন্দ্রবাবু খাপ্পায় উঠবেন, নয়তো হেসেই উড়িয়ে দেবেন এই অদ্ভুত প্রস্তাব। অতএব নিজেকে যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে তোলবার চেষ্টা করছিল আনন্দমোহন। চন্দ্রবাবু নিজেই মত প্রকাশ করেছেন, আর্ট স্টুডেন্ট হিসেবে আনন্দমোহনের শিক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। অল্প দিনের মধ্যেই সে স্বাধীনভাবেই চিত্রাঙ্কন ব্যবসা অবলম্বন করতে পারবে। স্বাধীন হওয়ার অর্থই হচ্ছে অর্থ উপার্জন করবার ক্ষমতা। ধনী সমাজে আনন্দমোহনের যদি পসার হয়, তাহলে তার হাতে লীলাকে সমর্পণ করতে চন্দ্রবাবু নিশ্চয়ই আপত্তি হবে না। আনন্দমোহন দিনের পর দিন গুনছিল সেই আশাতেই। তারপর একদিন, সেদিন সন্ধে হয়, অন্যান্য ছাত্ররা বিদায় নিয়েছে। চিত্রশালার মধ্যে কাজ করছে আনন্দমোহন একাকী। একখানি বড় ঘর, দোতলার ওপরে। এখানে সেখানে দেওয়ালের ওপর রয়েছে অনেকগুলো ছোট বড় সম্পূর্ণ বা অসম্পূর্ণ ছবি, সবই তৈলচিত্র। তখনকার দিনে শিক্ষিত বাঙালি চিত্রকররা সাধারণত জলীয় রং বা ওয়াটার কালার ব্যবহার করতেন না। জলীয় রং ব্যবহার করত যারা, শিক্ষিতরা অবজ্ঞা করে তাদের ডাকতেন পটুয়া বলে। বাংলার আধুনিক শিক্ষিত সমাজে জলীয় রঙের প্রাধান্য স্থাপন করেন সর্বপ্রথমে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ। তাড়াতাড়ি স্বাধীন হওয়ার জন্য আনন্দমোহন পরিশ্রম করত প্রায় দিবারাত্রব্যাপী। অন্যান্য ছাত্ররা ছুটি নিয়ে চলে যাওয়ার পরেও সে অনেকক্ষণ ধরে চিত্রশালার রং আর তুলি নিয়ে নিযুক্ত হয়ে থাকত। কোনো খেয়ালি ক্রেতার ফরমাসে সে আঁকছিল একখানা অদ্ভুত ছবি, নরকের দৃশ্য। যমদূতেরা জনৈক পাপীকে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে উদ্যত হয়েছে। পাপীর মূর্তি আঁকা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু আনন্দমোহন বিপদে পড়েছে যমদূতগুলোর চেহারা কিরকম হবে তা নিয়ে। জ্যান্ত মানুষের সঙ্গে যমদূতের পরিচয় হয় না, আনন্দমোহনও কখনো দেখেনি।
যমদূতের চেহারা যে ঠিক কিরকম হওয়া উচিত আনন্দমোহন কিছুতেই তার ধারণাতেও আনতে পারছে না। বিলিতি ছবিতে ডেমন অ্যান্ড ডেভিল প্রভৃতিকে যারা দেখেছে তাদের কালো কালো প্রায় মানুষের মতন চেহারা, কিন্তু তাদের মাথায় থাকে শিং, পেছনে থাকে ল্যাজ এবং পায়ে থাকে গরুর মতন খুর। কিন্তু যিনি ছবির ফরমাস দিয়েছেন তিনি একজন পরম হিন্দু, গঙ্গা জল ছাড়া আর কোনো জল পান করেন না। আনন্দমোহন অনায়াসেই ফিরিঙ্গি ডেমন অ্যান্ড ডেভিলের মূর্তি আঁকতে পারত, কিন্তু সেসব খ্রিস্টানি মূর্তি দেখলে হিন্দু ক্রেতার হিন্দুত্ব নিশ্চয়ই জখম হবে, আর ছবি আঁকা সম্ভব নয়। চিত্রশালার মধ্যে পঞ্জীভূত হয়ে উঠবার চেষ্টা করছে সন্ধ্যার অন্ধকার। বাইরে ক্রমে ক্রমে স্তব্ধ হয়ে আসছে নাগরিক কোলাহল। তখনও তুলি হাতে করে আনন্দমোহন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, যমদূতদের, হিন্দু মতে জাহান নামের দূতদের চেহারা ঠিক কী রকম হয়? রাক্ষসের মতো, ভূত প্রেতের মতো? কিন্তু রাক্ষস বা ভূত প্রেতদেরই চেহারাই বা কী রকম হয়? আমি তো কখনো তাদের চোখে দেখিনি। অনেক মাথা ঘামিয়েও কুল কিনারা না পেয়ে আনন্দমোহন শেষটা ধৈর্য হারিয়ে বলে উঠল, নিকুচি করেছে। যমদূতেরা জাহান নামে যাক, আমি তাদের আঁকতে পারবো না। সঙ্গে সঙ্গে তার পেছন থেকে চাপা গলায় কে যেন হেসে উঠল। সচমকে আনন্দমোহন ফিরে দেখল ঠিক তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে একটা অপরিচিত মূর্তি। চিত্রশালার ভেতর তখন ভালো করে চোখ চলে না, বেশ ঘন অন্ধকার। বাইরে শোনা গেল প্যাঁচার ডাক। মূর্তি স্থির চোখে তাকিয়েছিল চিত্রপটের অসম্পূর্ণ যমদূতগুলোর দিকে। বিচিত্র চেহারা আগন্তুকের, মাথায় প্রায় 6.5 ফুট লম্বা, মস্ত একটা পাগড়ি এমনভাবে পড়েছে যে মুখের অর্ধেক প্রায় দেখাই যাচ্ছে না। পোশাকও সাধারণ লোকের বা বাঙালির মতো নয়। সাজগোজ দেখলে মনে হয় সে কোনো রাজা রাজরা, এমনকি কোটি বন্ধ থেকে ঝুলছে একখানা তরোয়ারি পর্যন্ত। সৈনিকের মতন সিধে হয়ে দাঁড়িয়ে রয়েছে মূর্তি। অন্ধকারে তাকে খানিক দেখা যাচ্ছিল, খানিক দেখা যাচ্ছিল না, কিন্তু অন্ধকারের মধ্যে ঝকমক করে উঠছিল তার স্বর্ণখচিত এবং নানা রত্নে অলঙ্কৃত বহুমূল্য পোশাকটা। এমন মূর্তি এখানে দেখবার আশা আনন্দমোহন করেনি। সে রীতিমতন হতভম্ব হয়ে গেল। মূর্তি গম্ভীর স্বরে বলল, শুক্রা, পৃথিবীতে যখন বেঁচে আছো তখন যমদূতদের চেহারা নিয়ে এত চিন্তা করছো কেন? তার চেহারা আর গলার স্বর রীতিমতন কাঁপুনি ধরিয়ে দিল আনন্দমোহনের বুকে। কিন্তু একটা জবাব না দিলেও তো চলে না। কোন রকমের জড়ানো গলায় মিনমিন করে বলল, আগে খরিদ্দারদের ফরমাস। মূর্তি একখানা হাত রাখলো আনন্দমোহনের কাঁধের ওপর। আনন্দমোহনের মনে হলো তার সর্বাঙ্গের ওপর দিয়ে যেন বয়ে গেল একটা তরঙ্গায়িত তুষার বাড়ির হিল্লোল। সে পিছিয়ে দাঁড়ালো সভয়ে। মূর্তি বলল, খরিদ্দারের ফরমাইশেও আর কখনো যমদূতদের দেখার চেষ্টা করো না। আনন্দমোহন ভয়ে ভয়ে বলল, চন্দ্রবাবুর কাছে আপনার কোনো দরকার আছে? অনুগ্রহ করে এই আসনে বসুন। চন্দ্রমোহন চৌধুরী কোথায়? আগে তিনি কাজে বেরিয়েছেন, ফিরতে রাত হবে। চন্দ্রমোহন চৌধুরীকে বলো আমি মোহনপুরের মহারাজ মহেন্দ্র নারায়ণ। তাকে বলো আগামীকাল রাত ঠিক 8টার সময় আমি আবার আসব। সে যেন এখানে হাজির থাকে। মূর্তি হঠাৎ ফিরে দাঁড়ালো। তারপর সোজা বেরিয়ে গেল নিঃশব্দ পদসঞ্চারে। ঘরের আবহাওয়া এতক্ষণ যেন তুষার শীতল হয়েছিল। মূর্তি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আবার ঘরের মধ্যে জেগে উঠল গ্রীষ্মের উত্তাপ। আনন্দমোহনের কেমন কৌতূহল হলো। চিত্রশালা থেকে বেরিয়ে মূর্তি কোন দিকে যায় দেখবার জন্য। ওই জানলাটার তলাতেই আছে চিত্রশালা থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র দরজা। সে তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে দাঁড়ালো।
প্রায় 10 মিনিট জানলার ধারে দাঁড়িয়ে রইল সে, কিন্তু সদর দরজা দিয়ে কাউকেই বেরোতে দেখা গেল না। আনন্দমোহন ভাবলে, তবে কি লোকটা এখনো বাড়ির ভেতরেই আছে? এই সম্ভাবনা মনে হতেই আনন্দমোহনের সমস্ত দেহ হয়ে উঠল রোমাঞ্চিত। কি এক অজানা ভয়ে সে তাড়াতাড়ি ওপরের ঘর থেকে বেরিয়ে একতলায় নেমে গেল, কিন্তু কোথাও কাউকে দেখা গেল না। গেল কোথা দিয়ে লোকটা? এই আশ্চর্য ব্যাপার নিয়ে আর মাথা না ঘামিয়ে সে চিত্রশালার দরজা বন্ধ করে দিয়ে হাঁপ ছাড়ল। সেই রাত্রেই আনন্দমোহন ওই অদ্ভুত আগন্তুকের কথা চন্দ্রবাবুকে জানালে। চন্দ্রবাবু একটু বিস্মিত হয়ে বললেন, মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ? কই, কখনো তো তার নাম শুনিনি। তা কি চান তিনি? নিশ্চয়ই আমার হাতে তার রাজ্যভার সমর্পণ করতে আসবেন না। বোধহয় তার একখানা ছবি আঁকাতে চান। বেশ, আগামীকাল যথাসময়েই মহারাজা মহেন্দ্র নারায়ণকে সসম্মানে অভ্যর্থনা করবার জন্য চিত্রশালায় উপস্থিত থাকব। পরের দিন সন্ধে চিত্রশালার ভেতরে একমাত্র আনন্দমোহন ছাড়া আর কোনো ছাত্র নেই। চন্দ্রবাবু ঘরের ভেতর পায়চারি করছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, বলি, 8টা তো বাজে। আনন্দমোহন কই? এখনো তো কারোর টিকি দেখতে পাচ্ছি না। আগে তিনি ঠিক 8টার সময় আসবেন বলেছিলেন। কি পরিচয় দিয়েছিলেন নিজের? মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ? আগে হ্যাঁ। দেখতে কিরকম ছিল? দেখেই মনে হচ্ছিল সম্ভ্রান্ত ব্যক্তি। বয়স কত? বলা শক্ত স্যার, তবে এইটুকু বলতে পারি, বয়সে তিনি যুবক নন। ঘড়ির দিকে তাকিয়ে চন্দ্রবাবু বললেন, 8টা বাজতে তো আর 1 মিনিট বাকি। এখনো তো মহারাজের দেখা নেই। আনন্দমোহন, আমি কিন্তু 8টা পর্যন্ত অপেক্ষা করব। তারপরেই আমি চলে যাব, কারণ আমার এখন অনেক কাজ। মহারাজ যদি তারপরেও আসেন, তুমি তার সঙ্গে কথা কয়ে নিও। জীবনে আমি ঢের রাজা মহারাজা দেখেছি, কোনো মহারাজার জন্যই আমি এখানে ধর্ণা দিয়ে বসে থাকতে রাজি নই। মহারাজদের চেয়ে আমি মহাশয়দেরই বেশি পছন্দ করি। ঠিক এই সময় ঢং ঢং করে ঘড়িতে রাত 8টা বাজল। একতলা থেকে দোতলায় ওঠার কাঠের সিঁড়ির ওপর শোনা গেল না কারুর পায়ের শব্দ, কিন্তু ঘরের দরজার সামনে দেখা গেল মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের মূর্তি। মহেন্দ্র নারায়ণের মূর্তির ভেতর দিয়ে প্রকাশ পাচ্ছিল এমন একটা আশ্চর্য ব্যক্তিত্বের ভাব যে চন্দ্রবাবু তাড়াতাড়ি মাথা হেঁট করে তাকে প্রণাম না করে পারলেন না। মহেন্দ্র নারায়ণবাবু ঘরের ভেতরে এসে দাঁড়ালেন। চন্দ্রবাবু তাড়াতাড়ি একখানা চেয়ার টেনে এগিয়ে দিয়ে বললেন, হে আজ্ঞাকে, বসতে আজ্ঞা হোক। মহেন্দ্র নারায়ণবাবু সেদিকে ভ্রুক্ষেপও করলেন না, দাঁড়িয়ে রইলেন। চন্দ্রবাবু বললেন, ইয়ে, আপনি কি মোহনপুরের মহারাজ বাহাদুর? আনন্দমোহনের কাছে শুনলাম আমার সঙ্গে মহারাজ বাহাদুরের কোনো কি দরকার আছে? প্রশ্নের জবাব না দিয়ে মহেন্দ্র নারায়ণ হাত তুলে আনন্দমোহনকে দেখিয়ে বললেন, তোমারও লোকটি বিশ্বস্ত? আজ্ঞে হ্যাঁ, অত্যন্ত বিশ্বস্ত। পরিচ্ছদের ভেতর থেকে একটা ছোট বাক্স বের করে মহেন্দ্র নারায়ণ বললেন, ওকে এই বাক্সটি নিয়ে কাছাকাছি কোনো জহুরির কাছে যেতে বল। ও যাচাই করে আসু এই বাক্সের ভেতরে যা আছে তার দাম কত। বাক্সটি নিয়ে আনন্দমোহন বেরিয়ে গেল ঘর ছেড়ে। জহুরির বাড়ি যেতে তার বেশিক্ষণ লাগলো না।
জহুরির কাছে এসে আনন্দমোহন বলল, বাক্সটা খুলে দেখুন। বাক্সের ভেতর ছিল নানা রকম রত্নখচিত অলংকার। জহুরি তা থেকে সবিস্ময়ে বলল, আনন্দমোহন বাবু, এত সব জড়োয়া গহনা কার? মোহনপুরের মহারাজার। জহুরি পরম বিস্মিত হয়ে বলল, আশ্চর্য, এরকম জড়োয়া গহনা এখানেও কেউ ব্যবহার করে নাকি? কেন, গয়নাগুলি কি ভালো নয়? বলেন কি? এমন চমৎকার গহনা আজকাল কেউ পরা তো দূর, দেখতেও পায় না। এরকম খাঁটি গহনার চল ছিল সেই নবাবী আমলে। এগুলোর দাম বলতে পারেন? নিশ্চয়ই পারি। জহুরি গহনাগুলো নিয়ে বেশ খানিকক্ষণ পরীক্ষার পর বলল, ভারী দামি গহনা দেখছি। কত দাম হবে? 10 লক্ষ টাকার কম নয়। শুনে আনন্দমোহনের মাথা ঘুরতে লাগলো। 10 লক্ষ টাকার ভার বহন করে এখানে এসেছে সে, অথচ সে কিছুই অনুভব করেনি। 10 লক্ষ টাকা এত হালকা! সেই সময় 10 লক্ষ টাকা প্রায় কয়েক কোটি টাকার সমান। ওদিকে আনন্দমোহন ঘর থেকে বেরিয়ে আসবার পরেই মহেন্দ্র নারায়ণ গম্ভীর স্বরে বললেন, শোনো চন্দ্রমোহন, আর কয়েক মিনিটের বেশি এখানে থাকবার আর আমার উপায় নেই। কিছুদিন আগে কলকাতার এক রঙ্গালয়ে তোমার ভ্রাতুষ্পুত্রীকে আমি দেখেছিলাম। আমি তাকে বিবাহ করতে চাই। চন্দ্রবাবু সচকিত চোখে মহারাজের মুখের দিকে চাইলেন। কি শুনলেন ঠিক যেন বুঝে উঠতে পারলেন না। অদ্ভুত প্রস্তাব। মহারাজ অবিচলিত কণ্ঠে বললেন, তুমি অবাক হচ্ছ কেন? আমার চেয়ে ধনী পাত্র পাওয়ার আশা তুমি করো নাকি? চন্দ্রবাবু তখনও জবাব দিতে পারলেন না। কেবল এই অদ্ভুত প্রস্তাব বা বিস্ময়ের জন্য নয়, আগন্তুককে দেখে তার বুকের ভিতর জাগ্রত হয়েছে কেমন এক অজ্ঞাত আতঙ্ক। তার ইচ্ছে হলো তিনি সেখান থেকে এক ছুটে পালিয়ে যান, কিন্তু কেবল ভদ্রতার খাতিরে সেই ইচ্ছে তিনি দমন করলেন। অনেক কষ্টে শেষটায় তিনি বললেন, মহারাজ বাহাদুর, আপনার প্রস্তাব শুনে নিজেকে ভাগ্যবান মনে করছি, কিন্তু লীলা তো বালিকা নয়। তার মত না নিয়ে আপনাকে কেমন করে কথা দেব? মহেন্দ্র নারায়ণ বললেন, চন্দ্রমোহন, আমাকে ছলনা করবার চেষ্টা করো না। আমি জানি তুমি লীলার একমাত্র অভিভাবক, সুতরাং তোমার কথা সে ফেলতে পারবে না। বলতে বলতে মহারাজ চন্দ্রবাবুর দিকে 2 পা এগিয়ে এলেন। চন্দ্রবাবু পিছিয়ে গেলেন। তার ভয় আরো বেড়ে উঠল। এই অদ্ভুত মূর্তির কাছে একলা থাকাও বিপজ্জনক। তিনি মনে মনে প্রার্থনা করলেন, সে ঈশ্বর, আনন্দমোহনকে অবিলম্বে আমার কাছে পাঠিয়ে দাও। ও যেন এখনই ফিরে আসে। মহেন্দ্র নারায়ণ অধীর কণ্ঠে বললেন, বলো, এ বিষয়ে তোমার মত কি? চন্দ্রবাবু আমতা আমতা করে বললেন, কিন্তু মহারাজ, আপনার জাতি। বাধা দিয়ে মহারাজ বললেন, আমার জাতি? তুমি জানো না রাজা রাজরারা সব জাতকেই বিয়ে করতে পারে? কিন্তু আর কোনো কিন্তু নয়। ওই চোখরা ফিরলেই শুনবে ওই বাক্সের মধ্যে 10 লক্ষ টাকার জড়োয়ার গহনা আছে। এ গহনা লীলাই পাবে। এছাড়াও যৌতুক স্বরূপ আমি আরো 10 লক্ষ টাকা তোমাকে দেব। এরপরেও কি তোমার আপত্তি আছে? মহেন্দ্র নারায়ণ নিষ্পলক নেত্রে চন্দ্রবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন। চন্দ্রবাবুর মনে হলো সেই জ্বলন্ত দৃষ্টি যেন তার সমস্ত ইচ্ছে শক্তি হরণ করে নিচ্ছে।
তার মুখ দিয়ে যেন ইচ্ছের বিরুদ্ধেই বেরিয়ে গেল, আমার কোনো আপত্তি নেই। ঠিক এই সময় গহনার বাক্স নিয়ে ফিরে এলো আনন্দমোহন। তাকে দেখে চন্দ্রবাবু যেন মনের ভেতরে খানিকটা জোর পেলেন। ভাবলেন, আর একটু আগে যদি ছোকরা আসতো তাহলে আমি কথা দিতাম না। আনন্দমোহন বলল, জহরি গয়নাগুলো দেখে জানালো বাক্সের ভেতর 10 লক্ষ টাকার গহনা আছে। চন্দ্রবাবুকে লক্ষ্য করে মহেন্দ্র নারায়ণ বাবু বললেন। চন্দ্রবাবু নিজের মনকে এই বলে প্রবোধ দিতে চাইলেন, মহারাজ দেখতেও সুপুরুষ নন, বয়সেও নবীন নন, কিন্তু লীলা হবে মহারানী, আর সম্পত্তিও পাবে 20 লক্ষ টাকার। তার পক্ষে সেটা কল্পনাতীত। সুতরাং এমন বিবাহে সম্মতি দিলে আমার পক্ষে বিশেষ অন্যায় হবে না। তাই এবার প্রকাশ্যে বললেন, কিন্তু মহারাজ, আমার একটা আর্জি আছে। বলো। বিবাহের আগে লীলার সঙ্গে আপনার পরিচয় করা উচিত। আজ আর সময় নেই। আগামীকাল ঠিক 8টার সময় তোমার বাড়িতে যাও। আমার ঠিকানা জানেন? জানি। গহনার বাক্সটা তোমার কাছেই রেখে গেলাম। একটা রসিদ দিই। চলে যেতে যেতেই মহারাজ বললেন, কোনো প্রয়োজন নেই। আমাকে ঠকাতে পারে এমন মানুষ আমার জানা নেই। চন্দ্রবাবুর মনে হলো ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল যেন একটা অপার্থিব ছায়া। আনন্দমোহন নিজের সন্দেহ ভঞ্জনের জন্য আজও গিয়ে দাঁড়ালো জানলার ধারে। গতকালের মতো আজও মহারাজকে দরজা দিয়ে বেরোতে দেখা গেল না। ব্যাপারটা বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত, বড়ই ভয়াবহ। কিন্তু মুখে সে কিছুই প্রকাশ করল না। আর এসব কথা নিয়ে আলোচনা করার মতো মনের অবস্থাও ছিল না তার। সে বুঝল তার সুখের মেঘে আগুন লাগতে আর বেশি দেরি নেই। যাকে কেন্দ্র করে তার ভবিষ্যতের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিকশিত হয়ে উঠেছিল, এবার সেই দেবীকে বিসর্জন দিতে হবে অশ্রু জলে। তবু সে স্বার্থপর হতে চায় না। লীলা যদি সুখী হয় হোক, সে মোহনপুরের মহারানী হবে। পরের দিন রাত 8টার কিছু আগে চন্দ্রবাবু অতিথি সৎকারের জন্য আহার্যের আয়োজন করেছিলেন প্রচুর। ডিমের পরোটা, পোলাও, মাংস, 3 রকম মাছ, 3 রকম নিরামিষ তরকারি, রুই মাছের ডিমের চাটনি, ইলিশ মাছের ডিম ভাজা, সন্দেশ, রসগোল্লা, দই, রাবড়ি আর ছানার পায়েস। লীলা নিজের হাতে সারাদিন ধরে এইসব রেঁধেছে। যদিও এখনো সে জানে না যে অতিথি আজ আসছেন তার সঙ্গে তার ভবিষ্যতের সম্পর্ক কি। আনন্দমোহনও তার কাছে কোনো কথা ভাঙেনি। নিজের দুঃখ সে পুষে রেখেছে নিজের মনের ভেতরেই। বোধহয় তার মুখেও মনের ছায়া পড়েছিল কিছু কিছু। কারণ লীলা মাঝে মাঝে প্রশ্ন করেছে, আনন্দমোহন বাবু, আপনার মুখ আজ এত শুকনো দেখাচ্ছে কেন? আনন্দমোহন সহাস্যে লীলার প্রশ্ন উড়িয়ে দিয়েছে এই বলে, শরীরটা আজ তেমন ভালো নেই। কাঁটায় কাঁটায় রাত 8টা বাজল। সঙ্গে সঙ্গে ঘরের দরজায় দেখা গেল মহারাজ মহেন্দ্র নারায়ণকে। ধক করে উঠল চন্দ্রবাবুর বুকের ভেতরটা। মহারাজের এমন আকস্মিক আবির্ভাব তিনি প্রত্যাশা করেননি। ঠিক মনে হলো মহারাজ যেন হাওয়ার ভেতর থেকে আত্মপ্রকাশ করলেন। যদিও এমন চিন্তা হাস্যকর, তবু চন্দ্রবাবুর এটাই মনে হলো। কেবলমাত্র বিস্মিত হল না আনন্দমোহন, সে এটাই আশা করেছিল। মহারাজ দরজার কাছ থেকেই বললেন, আমার হাতে আধ ঘন্টার বেশি সময় নেই।
চন্দ্রবাবু বললেন, দোতলায়। তবে চলো দোতলায়, কিন্তু মাথায় রেখো, কাটায় কাটায় 8:30টার সময় আমাকে বেরিয়ে যেতে হবে। ভালো করে মহেন্দ্র নারায়ণের দিকে তাকিয়ে এবার চন্দ্রবাবু শিউরে উঠলেন। আনন্দমোহনেরও দুই চক্ষু হয়ে উঠল বিস্ফারিত। মহেন্দ্র নারায়ণ আজ এসেছেন এক পদস্থ সৈনিকের বেশে, এবং তার মুখখানা আজ ভালোভাবেই দেখা যাচ্ছে। আর সে কি মুখ! মুখের চামড়ার রং একেবারে হলদে, তাতে জীবনের কোনো পরশ নেই যেন। রক্তহীন ফ্যাকাশে চামড়া, চোখের ওপরের আর নিচের সাদা অংশটাই বেশি দেখা যাচ্ছে, যেন চোখ উল্টে আছে, নয়তো কোনো বদ্ধ উন্মাদের চোখ। মাথার লম্বা লম্বা রুক্ষ কঠা চুলগুলো এসে পড়েছে কাঁধের ওপর, যেন তেলের সঙ্গে তাদের সম্পর্ক ঘুচে গেছে বহুকাল। ওষ্ঠ এবং অধর কালো কুচকুচে, ঠোঁটের দুপাশ ঠেলে বেরিয়ে এসেছে দুপাশে দুটো সাপদের মতো হিংস্র হলদে রঙের লম্বা দাঁত। হঠাৎ দেখলে মনে হয় এ যেন বহুকাল আগের গলায় দড়ি দেওয়া বাসি মরার মুখ। কোনো দুষ্টু প্রেতাত্মা সেই মৃতদেহের ভেতর আশ্রয় নিয়ে মুখখানাকে করে তুলেছে কতটা জীবন্ত। সশব্দে ভারী ভারী পা ফেলে মহেন্দ্র নারায়ণ সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলেন, ঠিক যেন যন্ত্রচালিত পুতুল, কিংবা যেন কোনো বাজিগর পুতুলকে চালনা করছে অদৃশ্য রজ্জুর সাহায্যে। ওপরের ঘরে বসেছিল লীলা। মহেন্দ্র নারায়ণকে দেখেই সে চমকে আড়ষ্ট হয়ে রইল কাঠের মতো। চন্দ্রবাবু বললেন, লীলা, ইনি হচ্ছেন মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ। লীলা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে দুই হাত জোর করে প্রণাম করলে। মহেন্দ্র নারায়ণ প্রায় আধ মিনিট ধরে লীলার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ ফিরে পাশের ঘরের দিকে তাকিয়ে বললেন, চন্দ্রমোহন, আমার সঙ্গে একবার এই ঘরে এসো। চন্দ্রবাবু বললেন, যাচ্ছি মহারাজ বাহাদুর। আপনার যখন সময় নেই তখন তাড়াতাড়ি খাবার ব্যবস্থাটা করিয়ে যায়। মহেন্দ্র নারায়ণ অত্যন্ত বিস্মিত স্বরে বললেন, খাবার? চন্দ্রনাথ বললেন, মহারাজ বাহাদুর, আপনাকে খাওয়াবার শক্তি কোথায় আমার? এই সামান্য আয়োজন করেছি মাত্র। সামান্য কি অসামান্য? ও খাদ্যই আমি গ্রহণ করতে পারবো না। সে কি, লীলা সারাদিন ধরে এত কষ্ট করে রাঁধলো। বাজে সময় নষ্ট করো না, পাশের ঘরে চলো। অগত্যার বাক্য ব্যয় না করে মহেন্দ্র নারায়ণকে নিয়ে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে ঢুকলেন। বললেন, এখন কি আদেশ বলুন। এই নাও 10 লক্ষ টাকার নোট। আমি লীলাকে নিয়ে এখনই মোহনপুরে ফিরে যেতে চাই। চন্দ্রবাবু আশ্চর্য হয়ে বললেন, বিবাহ না করে? আমাদের বংশের নিয়ম, পাত্র পাত্রীকে রাজধানীতে নিয়ে গিয়েই বিয়ে করবে। চন্দ্রবাবু বিনীতভাবে বললেন, মহারাজার রাজ্যের কথা জানি না, কিন্তু এদেশে এ নিয়ম অচল। মহেন্দ্র নারায়ণ সিধে হয়ে দাঁড়ালেন। মাথায় তিনি যেন উঁচু হয়ে উঠলেন আরো 1 ফুট। দীপ্ত চক্ষে চন্দ্রবাবুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরকে আরো গম্ভীরতর করে বললেন, চন্দ্রমোহন, আমাকে কি তোমাদের দেশের নিয়ম মেনে চলতে হবে নাকি? লীলাকে আমার হাতে সমর্পণ করবে বলে তুমি কথা দিয়েছ, কথা রাখতে তুমি বাধ্য। কে নিয়ে আমার দেশে ফিরে যেতে চাই, বুঝলে? বুঝলে কথাটা? বুঝলে? মহারাজের সেই দীপ্ত দৃষ্টির মধ্যে ছিল যেন কোনো জাদু। আবার চন্দ্রবাবুর মনে হলো তার সমস্ত ইচ্ছা শক্তি যেন বিলুপ্ত হয়ে গেল। সামনের মূর্তি যেন প্রভু, তিনি যেন গোলাম। মাথা নত করে চন্দ্রবাবু বললেন, যে আজ্ঞে তাই হবে।
মহেন্দ্রনারায়ণ বলতে লাগলেন, আগামীকাল সকাল 10টার সময় সিপাহীদের সঙ্গে টুলি আসবে। লীলা যেন প্রস্তুত থাকে, আর ওই টুলিতে অন্য কেউ যেতে পারবে না। এটা আমার আদেশ। তুমি কথা দিয়েছ, সুতরাং আমার আদেশ মান্য করে নিজের বিপদ ডেকে আনবে না। বলেই মহেন্দ্রনারায়ণ হঠাৎ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন একদম বাড়ির ভেতর থেকে। চন্দ্রবাবু আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলেন। লীলা ও চন্দ্রমোহন সেই ঘরের মধ্যে এসে ঢুকল। লীলা শিউরে উঠে বলল, উহ, মহারাজের কি ভয়ঙ্কর চেহারা! চন্দ্রবাবু যেন স্বপ্নাবিষ্টের মতন বললেন, ভয়ঙ্কর চেহারা? লীলা সভয়ে বলল, মাগো, তুমি কি লক্ষ্য করে দেখো নি মহারাজ যতক্ষণ এখানে ছিলেন একবারও তার চোখের পাতা পড়েনি। ঠিক যেন মরা মানুষের চোখ। আনন্দমোহন বলল, আমি আর একটা ব্যাপার লক্ষ্য করেছি। শ্বাস প্রশ্বাসের জন্য জ্যান্ত মানুষের বুক ওঠে নামে, কিন্তু মহারাজের বুক ছিল একেবারে স্থির, ঠিক যেন মরা মানুষের বুক। চন্দ্রবাবু বললেন, এই তোমরা ভুল দেখেছ, মরা মানুষ কখনো চলাফেরা করে? হ্যাঁ, কথা কয়। লীলা বলল, তা ঠিকই, কিন্তু আমি যদি একটি রাজ্য পাই তবু দ্বিতীয়বার তোমার ওই মহারাজ বাহাদুরকে দেখতে রাজি হব না। চন্দ্রবাবু শ্রান্ত স্বরে বললেন, আমি বললেও রাজি হবে না? লীলা আদর করে দুই হাতে তার গলা জড়িয়ে ধরে বলল, তুমি বললে সব পারি। পারিস তো? হ্যাঁ জ্যাঠামশাই। তাহলে শুনে রাখ, ওই মহারাজ বাহাদুরের সঙ্গেই তোর বিয়ে হবে, আমি কথা দিয়েছি। লীলা দারুণ বিস্ময়ে চমকে উঠল। চন্দ্রবাবু আবার বললেন, আগামীকাল সকাল 10টার সময় তোকে মোহনপুরে নিয়ে যাওয়ার জন্য মহারাজের লোকজন আসবে। সঙ্গে আমরা কেউ থাকবো না, তোর বিয়ে হবে ওই মোহনপুরেই। চন্দ্রবাবুর মনে হলো কথাগুলো যেন তিনি নিজে বললেন না, কেউ যেন জোর করে তাকে বাধ্য করলো কথাগুলো বলতে। লীলা চেয়ে রইল বিস্ফারিত চোখে। চন্দ্রবাবু আবার বললেন, মহারাজ বাহাদুর তোর জন্য 20 লক্ষ টাকার সম্পত্তি আমার হাতে দিয়ে গিয়েছেন। লীলা আর কিছু বলল না, মাথা নত করল কেবল। লীলা মোহনপুরে চলে গেছে। তার অভাবে সমস্ত বাড়িখানা কেমন ফাঁকা ফাঁকা ঠেকছে। চন্দ্রবাবুর আর কিছু ভালো লাগছে না, নিজেকে তার অপরাধী মনে হচ্ছে। একজন অজানা, কেবল অজানা নয়, প্রাচীন বয়সী এবং ভয়াবহ কুৎসিত বিদেশির হাতে টাকার লোভে এমন করে লীলাকে সমর্পণ করা তার পক্ষে উচিত হয়নি কিছুতেই। না জানি তিনি লীলার চোখে কতখানি হীন হয়ে পড়েছেন, কিন্তু লীলা তো জানে না, তার কোনো উপায় ছিল না। মহেন্দ্রনারায়ণ নিশ্চয়ই কোনো মায়াবী। সে যখনই এসেছে তখনই কি এক মন্ত্রগুণে তাকে যেন বশ করে ফেলেছে। তার সামনে তিনি হারিয়ে ফেলতেন তার সমস্ত নিজস্বতা। তার হাতে লীলাকে তিনি সমর্পণ করেছেন সম্পূর্ণ নিজের অজ্ঞাতসারে। লীলার সঙ্গে দেখা হলে এই সত্যটাই তাকে বুঝিয়ে দিতে হবে। আনন্দমোহন ওদিকে যে মনমরা হয়ে আছে সে কথা বলাই বাহুল্য। চন্দ্রবাবুর বাড়িতেও সে খুব অল্পক্ষণই থাকে। চিত্রশালায় গিয়ে দিনের পর দিন অধিকাংশ সময়ই সে কাজকর্মের মধ্যে ডুবে থাকে। ভুলবার চেষ্টা করে লীলার অভাব। 3 দিনের কাজ সে শেষ করে ফেলে একদিনেই। প্রায় 1 মাস কেটে গেল, লীলার কোনো খবর নেই। একদিন আনন্দমোহনকে ডেকে চন্দ্রবাবু বললেন, ব্যাপার ভালো বুঝছি না।
কি ব্যাপার? যাওয়ার সময় লীলা আমায় বলে গিয়েছিল নিয়মিতভাবে চিঠিপত্র লিখবে, কিন্তু এই গত 1 মাসে তো তার একখানা চিঠিও পেলাম না। বাবা, এর কারণ কি? হয়তো তার অসুখ করেছে। আমারও সেই ভাবনা হচ্ছে। এখন এখন কি করা উচিত বলো দেখি। মোহনপুরে নিজে একবার গিয়ে দেখুন না। মহারাজ যদি অসন্তুষ্ট হন? কেন? আমি তার তুলনায় গরিব, তুচ্ছ পটু। সকলের সামনে আমাকে শ্বশুর বলে মানতে যদি তার বাধে। তবু আপনার একবার যাওয়া উচিত। তা ঠিক। লীলার প্রতিও তো আমার একটা কর্তব্য আছে। বেশ, আনন্দমোহন, কালকেই আমি মোহনপুর যাত্রা করব। মোহনপুর হচ্ছে একটা ছোটখাটো শহর। প্রধান রাজপথটি মাঝারি আকারের, সোজা চলে গিয়ে শেষ হয়েছে রাজবাড়ির ফটকের সামনে। ফটকের মুখে বন্দুক ঘাড়ে করে পাহারা দিচ্ছে সুসজ্জিত সিপাহী। প্রকাণ্ড প্রাসাদ, মাঝখানে মস্ত গম্বুজ। চন্দ্রবাবু সিপাহীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বলি, ওই মহারাজ বাহাদুরের সঙ্গে দেখা হবে? সিপাহী বলল, ম্যানেজারকে জিজ্ঞাসা করুন। তিনি কোথায়? ওই যে এই দিকেই আসছেন। চন্দ্রবাবু দেখলেন একজন প্রৌঢ় ভদ্রলোক রাজবাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছেন। চন্দ্রবাবু তাকে নমস্কার জানালেন। ম্যানেজার বললেন, মহাশয়ের কি চাই? এই একবার মহারাজ বাহাদুরের দর্শন প্রার্থনা করি। আপনি কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। তা মহারাজ বাহাদুরকে চেনেন? কিছু কিছু চিনি। কি সূত্রে তাঁর সঙ্গে আপনার পরিচয়? চন্দ্রবাবু প্রথমে ভেবে রেখেছিলেন মহারাজের সাথে তার আসল সম্পর্কের কথা বাইরের কারোর কাছে ভাঙবেন না, কিন্তু এখন তাকে বাধ্য হয়েই বলতে হলো। মহারাজ বাহাদুরের সঙ্গে আমার ভ্রাতুষ্পুত্রীর বিবাহ হয়েছে। ম্যানেজার সচমকে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন, বললেন, অসম্ভব। চন্দ্রবাবু আহত কণ্ঠে বললেন, কেন অসম্ভব কেন? আমার চেহারা চোমড়া দেখে মনে হলো কি আমার ভ্রাতৃস্পুত্রীও মহারাজের অযোগ্য হবে? না মশাই, তা নয়। আমি সেই কারণে অসম্ভব বলছি না। তবে আমাদের মহারাজা এখনো বিবাহ করেননি। এইবার চন্দ্রবাবুর বিস্মিত হওয়ার পালা। খানিকক্ষণ স্তব্ধ থেকে বললেন, এত বয়সেও তার বিবাহ হয়নি? আমাকে কি এই কথা বিশ্বাস করতে হবে? বলছেন কি মশাই? আমাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ এই সবে 23-এ পা দিয়েছেন। চকিত স্বরে চন্দ্রবাবু বললেন, আপনাদের মহারাজ নরেন্দ্র নারায়ণ? হ্যাঁ, আমাদের মহারাজার ওই নাম। তবে কি কলকাতায় গিয়ে তিনি নাম ভাঁড়িয়েছিলেন? তা কতদিন আগে কলকাতা তাঁর সঙ্গে আপনার দেখা হয়েছিল? তা ওই মাসখানেক আগে। ম্যানেজার এইবার হেসে বললেন, মশাই, আপনি কোনো জুয়াচোরের পাল্লায় পড়েছেন। আমাদের মহারাজ নরেন্দ্র নারায়ণ গেল সপ্তাহে বিলেত থেকে ফিরেছে। বিলেতে তিনি 8 মাস ছিলেন। চন্দ্রবাবুর মাথায় যেন এবার বাজ ভেঙে পড়ল। তবে কি তিনি লীলাকে সমর্পণ করেছেন কোনো প্রতারকের কবলে? তবু তিনি একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত পেয়ে জিজ্ঞেস করলেন, এখানে মহারাজ মহেন্দ্র নারায়ণ বলে কেউ আছেন? না, একালে নেই, সেকালে ছিলেন। মানে? মহারাজ মহেন্দ্র নারায়ণ ছিলেন আমাদের বর্তমান মহারাজার গ্র্যান্ডফাদার, পিতামহ। 60 বছর আগে তার মৃত্যু হয়েছে। চন্দ্রবাবু সেখানেই দাঁড়িয়ে রইলেন বজ্রাহতের মতন। তারপরেই তার মাথার ভেতর দিয়ে খেলে গেল আরো এক ভয়াবহ সম্ভাবনার বিদ্যুৎ। তাড়াতাড়ি তিনি বললেন, মহারাজ মহেন্দ্র নারায়ণের কোনো প্রতিকৃতি আছে?
ম্যানেজার হেসে বললেন, আপনি সন্দেহভাজন করতে চান? বেশ, আসুন। রাজবাড়ির বৈঠকখানায় মহারাজের পূর্বপুরুষদের ওয়েল পেন্টিং আছে। প্রকাণ্ড বৈঠকখানা রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ। দেওয়ালে দেওয়ালে বড় বড় নতুন ও পুরনো তৈলচিত্র। একদিকে অঙ্গুলি নির্দেশ করে ম্যানেজার বললেন, ওই দেখুন মহারাজ মহেন্দ্র নারায়ণকে। শুনেছি তার মৃত্যুর 3 দিন আগে এই ছবিখানা আঁকা হয়েছিল। তিনি হঠাৎ মারা যান জলে ডুবে, কিন্তু তার দেহ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এসব কথা চন্দ্রবাবুর কর্ণে প্রবেশ করছিল না। প্রায় বাহ্য জ্ঞানহীন হয়ে তিনি চিত্রাঙ্কিত মহেন্দ্র নারায়ণের মুখের দিকে তাকিয়েছিলেন নিষ্পলক নেত্রে। এই তো লীলার স্বামী মহেন্দ্র নারায়ণ। তবে তিনি দেখেছেন এক অপার্থিব মৃত মুখ, আর ছবির এ মুখ হচ্ছে জীবন্ত মানুষের। আকাশ পাতাল তফাৎ, কিন্তু মুখ এক। চন্দ্রবাবুর মনে হলো ছবির মহেন্দ্র নারায়ণ যেন তার দিকে তাকিয়ে ক্রূর উপহাসের হাসি হাসছেন। ম্যানেজার তার গায়ে হাত দিয়ে বললেন, এই যে মশাই, সাড়া দেন না কেন? এখন আপনার সন্দেহ মিটল তো? সুপ্তহিতের মতন চন্দ্রবাবু বললেন, কি বলছেন? হ্যাঁ, 1 মাস আগে এই মূর্তি আমার বাড়িতে গিয়েছিল। পাগলের মতো প্রলাপ বকবেন না। চন্দ্রবাবু হঠাৎ হা হা করে হেসে উঠে বললেন, পাগল এখনো হয়নি, এইবারে হব। বলতে বলতে তিনি অবশ হয়ে বসে পড়লেন গৃহতলে। রাত 9টার সময় চন্দ্রবাবু শেষ আহার করতেন। সেদিনও আনন্দমোহনের সঙ্গে তিনি আহারে বসেছিলেন। গতকাল তিনি মোহনপুর থেকে কলকাতা ফিরেছেন। তার মুখ থেকে সব শুনেছে আনন্দমোহনও। দুজনেরই মনের অবস্থা ভালো নয়, কথা নেই কারোর মুখে। হঠাৎ সজোরে বেজে উঠল সদর দরজার কড়া জোর। তারপরেই দরজা খোলার শব্দ। চন্দ্রবাবু বিরক্ত কণ্ঠে বললেন, বেয়ারা কেন দরজা খুলে দিল? এত রাত্রে কে আবার জ্বালাতে এলো? সিঁড়ির ওপরে লঘুপদের দ্রুত শব্দ শোনা গেল। তারপরেই বেগে ঘরের ভেতর এসে ঢুকল লীলা। কিন্তু এ কি মূর্তি, কি বেশ তার! এলোমেলো এলানো চুল, যেন তেল জলের সঙ্গে সম্পর্ক নেই বহুকাল। অসম্ভব আতঙ্কে তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে বাইরে। গাল দুটো ভেতরে বসে গেছে এবং থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। ধুলো কাদা মাখা পরনের কাপড়ের পাট নেই, জায়গায় জায়গায় ছেঁড়া, এবং সেখানে হচ্ছে সেই কাপড় যা পরে সে গেছিল মোহনপুর। মাটির ওপর ধপাস করে বসে পড়ে লীলা চেঁচিয়ে উঠল, জল 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 জল, নইলে এক্ষুনি এক্ষুনি বুকটা ফেটে যাবে। জল। আনন্দমোহন তাড়াতাড়ি জল এনে দিল। সে একসঙ্গে ঢকঢক করে 3 গেলাস জল খেয়ে ফেলল, যেন কতদিনের মরুভূমি তৃষিত। আবার সে চেঁচিয়ে উঠল, খাবার 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 খাবার, নইলে নইলে এক্ষুনি আমি মরে যাব। খাবার। চন্দ্রবাবু নিজের খাবারের পাত্রগুলো তখনই তার দিকে ঠেলে দিলেন। লীলা 2 হাতে গোগ্রাসে খাবারগুলো মুখে তুলে নিয়ে খেয়ে নিল, কিন্তু মিটল না তার দারুণ ক্ষুধা। নিজেই হুমড়ি খেয়ে আনন্দমোহনের খাবারের পাত্রগুলো টেনে নিয়ে আবার 2 হাতে খেতে আরম্ভ করল, যেন তার দুর্ভিক্ষের ক্ষুধা। চন্দ্রবাবু নির্বাক বিস্ময়ে লীলার প্রকৃতি বিরুদ্ধ এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে লাগলেন। আনন্দমোহন পানাহার শেষ করেই ভীত স্বরে এবার লীলা বলে উঠল, সব কথা পরে হবে। যদি আমাকে বাঁচাতে চাও, এক্ষুনি একজন ভালো ওঝাকে ডেকে আনো। একটুও দেরি করো না, একটুও না। আনন্দমোহন ওঝা ডাকতে ছুটলেন। তখন সেই পাড়াতেই এক বিখ্যাত ওঝার বাড়ি ছিল। মিনতি ভরা কণ্ঠে লীলা বলল, জ্যাঠামশাই,
তোমার দুটি পায়ে পড়ি, এ ঘরে আমাকে একলা ফেলে যেও না। যাব না মা, যাব না, আমি তোর কাছেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছেই থাকো, একলা হলেই আমি মরবো। তোর কথার মানে বুঝতে পারছি না। আগেই বলেছি, এই ঘরের মাঝের এক দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায় এবং দেখাও যায় তার ভেতরটা। সেই দিকে তাকিয়েই আঁতকে উঠল লীলা। অতি আর্তস্বরে আবার চিৎকার করে উঠল, ওগো, সে এসেছে, সে এসেছে। চন্দ্রবাবু সবিস্ময়ে বললেন, কে এসেছে রে? হ্যাঁ, সে এসেছে। তার নাম নেই, তার দেহ নেই, কিন্তু আছে। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, তুমি কি পচা মরার দুর্গন্ধ পাচ্ছ না? চন্দ্রবাবু ভয় পেয়ে গেলেন। কই, পাচ্ছি না তো। কিন্তু আমি পাচ্ছি। আমাকে সে ফাঁকি দিতে পারবে না। এই, তুই কার কথা বলছিস লীলা? সেই 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 যে সে আবার আমাকে নিয়ে যেতে এসেছে। কোথায় সে? আঙুল দিয়ে পাশের ঘরটা দেখিয়ে কান্না ভরা গলায় লীলা বলল, ওই ওইখানে, ও যে দাঁড়িয়ে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ওহ, কি ভয়ানক! পাশের ঘরের দিকে ত্রস্ত চোখে তাকালেন চন্দ্রবাবু। হ্যাঁ, সত্যি ওখানে সুদীর্ঘ ছায়ার মতো কি যেন একটা দেখা যাচ্ছে বলে বোধ হচ্ছে। তারপর ভালো করে দেখে বুঝলেন তারই চোখের ভ্রম। ওপর থেকে সমুজ্জ্বল আলো আঁধার ঝুলছে, ছায়া বা কায়া কোনো কিছুই নেই ওখানে, খালি ঘর। বললেন, না, তুই 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 ভুল দেখছিস লীলা, ও ঘরে কেউ নেই। দুই বাহু দিয়ে চন্দ্রবাবুকে জড়িয়ে ধরে লীলা আকুল স্বরে বলল, আছে আছে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ও আমাকে আবার নিয়ে যাবে। তুমি যদি একবার ছেড়ে যাও, ও আবার আমাকে নিয়ে যাবে। এমন সময় ওঝাকে সঙ্গে নিয়ে আনন্দমোহন পাশের ঘরে এসে দাঁড়ালো। ওঝা ভেতরে এসেই বলল, আমি এই ঘরে কোনো দুষ্ট আত্মাকে অনুভব করছি। কোনো সন্দেহ নেই, দুষ্ট আত্মা, পিশাচ পিশাচ। রাজা নলের দেহে যেমন শনি ঢুকেছিল, সেই পিশাচও তেমনি কোনো মানুষের মৃতদেহের মধ্যে ঢুকেই পৃথিবীর ওপর অত্যাচার করে বেড়ায়। ভয়ানক এক পিশাচ। আমাকে আগে এই ঘরে বসেই কাজ আরম্ভ করতে হবে। আনন্দমোহন ভীত, সন্দিগ্ধ চোখে পাশের ঘরে দাঁড়িয়ে ফিরে ফিরে তাকাতে লাগলো, কিন্তু সন্দেহ করার মতন কোনো কিছুই দেখতে পেল না। অথচ এইটুকু অনুভব করতে পারল, ঘরের ভেতরে সে এবং ওঝা ছাড়া অন্য কোনো হিংস্র ভয়ানকের অস্তিত্ব আছে। উত্তেজনার পর চন্দ্রবাবুর দেহ ক্রমেই নেতিয়ে পড়ছিল, কিন্তু সেই অবস্থাতেই ওঝার কথা শুনে রোমাঞ্চিত হয়ে উঠল তার সর্বাঙ্গ। লীলা চোখের সামনে কি দেখতে পাচ্ছিল তা সেই জানে, কিন্তু এবার সে চক্ষু মুদে দেওয়ালে ঠ্যাসান দিয়ে দাঁড়িয়ে পড়ল। ওঝা মাটির ওপর আসন পিড়ি হয়ে বসে পড়ে মন্ত্রোচ্চারণ করতে উদ্যত হল, এবং ঠিক সেই মুহূর্তেই ঘরের ভেতরে সে ঢুকলো একটা প্রবল দমকা হাওয়া। সঙ্গে সঙ্গে ঘরের আলোটা নিভে গেল। ওঝা চিৎকার করে বলল, আলো, আলো, শিগগিরই আর একটা আলো আনো। অন্ধকারে ফুটে উঠেছে দুটো মারাত্মক দীপ্ত চক্ষু। এক্ষুনি সর্বনাশের সম্ভাবনা। শিগগির আলো আনো, আলো, আলো, আলো। চন্দ্রবাবু আত্মহারার মতন এক লাফে লাফিয়ে উঠে টেবিলের ওপর থেকে আলোটা নিয়ে ও ঘরের দিকে ছুটে গেলেন। লীলা তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠে বলল, জ্যাঠামশাই, যাবেন না, যাবেন না, আমাকে একলা ফেলে যাবেন না। আমি তোর সামনেই আছি মা,
আলোটা ও ঘরেই রেখে আবার তোর পাশে এসে বসবো। বলতে বলতে চন্দ্রবাবুর পাশের ঘরে গিয়ে আলোটা মেঝের উপর দিয়ে আবার সেই ঘরে ফিরে আসতে যাবেন। এমন সময় আচম্বিতেই দুই ঘরের মাঝখানের দরজাটা বন্ধ হয়ে গেল সশব্দে। পর মুহূর্তে লীলার কণ্ঠে জাগলো চিৎকারের পর চিৎকার। চন্দ্রবাবু পাগলের মতন মাঝের দরজার ওপর ঝাঁপিয়ে পড়লেন। আনন্দমোহন এবং ওঝা যোগ দিল তার সঙ্গে। ও ঘরের মধ্যে লীলার বিষম চিৎকার ও ব্যাকুল ক্রন্দন আরো বেড়ে উঠল। কিন্তু তিনজনের সমবেত শক্তিও দরজার পাল্লা দুখানাকে এক চুল ফাঁক করতে পারল না। তারপরেই একেবারে স্তব্ধ হয়ে গেল লীলার কণ্ঠস্বর। ও ঘরের বারান্দার দিকের একটা দরজা খুলে যাওয়ার শব্দ শোনা গেল। তারপরেই অকস্মাৎ খুলে গেল দুই ঘরের মাঝের দরজাটা। আনন্দমোহন, ওঝা এবং চন্দ্রবাবু প্রাণপণে দরজা ঠেলছিলেন। দরজাটা সহসা খুলে যেতেই তিনজনই টাল সামলাতে না পেরে খোলা দরজার ভেতর দিয়ে ও ঘরে মেঝের ওপর পড়ে গেলেন হুমড়ি খেয়ে। আলো এনে দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই। আনন্দমোহন বারান্দায় যাওয়ার খোলা দরজা দিয়ে ছুটে গেল বাইরে। সেদিকে উঠেছিল প্রতিপক্ষের চাঁদ, চারিদিক করছে ধপধপ। বারান্দার তলাতেই একটা ছোট রাস্তা, তারপরে একটা পুষ্করিণী এবং ভাঙা ঘাট। সেই ভাঙা ঘাটের সামনে পুষ্করিণীর খানিকটা জল ঘুরছিল চক্রের পর চক্র দিয়ে, যেন এইমাত্র সেখানে কোনো ভারী জিনিস পড়েছে কিংবা কেউ ঝাঁপ খেয়ে অতলে তলিয়ে গেছে। তারপর কেটে গেছে 12 বছর, অর্থাৎ 1 যুগ। দেবতারা নাকি অমর, তাদের কথা বলতে পারি না, কিন্তু মানুষের পৃথিবীতে 1 যুগ বড় অল্পকালের কথা নয়। এই দেখো না, ধরতে গেলে 12 বছরের মধ্যেই সমস্ত পৃথিবীতে রক্তসাগরের ঢেউ খেলার জন্য ধূমকেতুর মতন হিটলারের আবির্ভাব এবং অন্তর্ধান। এই 12 বছর পর লীলাকে না ভুললেও তার অভাব আনন্দমোহনকে আর তেমনভাবে আঘাত দেয় না। চন্দ্রবাবু পরলোকে, নিজের সম্পত্তি তিনি দান করে গেছেন আনন্দমোহনকেই, এবং আনন্দ এখন একজন ভারত বিখ্যাত চিত্রকর। তার খ্যাতি হয়তো চন্দ্রবাবুর চেয়েও বেশি। সেদিন আনন্দমোহন চিত্রশালায় বসে নিজের মনে কাজ করছে। এমন সময় একটি ভদ্রলোক এসে উপস্থিত। আনন্দ মুখ তুলে তার দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসু চোখে। আগন্তুক বলল, আমি মোহনপুরের মহারাজ নরেন্দ্র নারায়ণের প্রাইভেট সেক্রেটারি। মোহনপুর? স্মৃতিবীণার একটি পুরাতন তার যেন নতুন করে বেজে উঠল অনেকদিন পর। বাইরে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করে আনন্দ জিজ্ঞাসা করল, আমার কাছে কি দরকার? লোকটি বলল, মহারাজ বাহাদুরের একখানা তৈলচিত্র আঁকবার জন্য আপনি মোহনপুরে যেতে পারেন। পারিশ্রমিক যা চাইবেন পাবেন। আনন্দমোহন সম্মতি জানালো। কবে যেতে পারবেন? আগামী রবিবার। যথাসময় আনন্দমোহন মোহনপুরে গিয়ে উপস্থিত হল। বৈঠকখানায় বসেছিলেন মহারাজ বাহাদুর। অতি সদালাপী লোক। তার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ আনন্দর দৃষ্টি পড়ল দেওয়ালে ঝোলানো মহারাজ নরেন্দ্র নারায়ণের পূর্বপুরুষের প্রতিকৃতিগুলোর ওপর। মহারাজের কি একটা প্রশ্নের জবাব দিতে দিতে সে একেবারে থেমে গেল। বিস্ফারিত নেত্রে আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল মহেন্দ্র নারায়ণের ছবিখানার দিকে। তার মনে হলো ছবির মুখ যেন তাকে দেখেই নির্দয় ব্যঙ্গভরা হাসি হাসছে। মহারাজ নরেন্দ্র নারায়ণ বিস্মিত হয়ে বললেন, মনে হচ্ছে আপনি আমার পিতামহের ছবি দেখে কিঞ্চিত ভয় পেয়েছেন। কেন বলুন দেখি। আনন্দমোহন তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। সন্ধ্যের পর বেরিয়ে আনন্দমোহন বাসার দিকে ফিরে আসছে। মোহনপুরের প্রাসাদের একটা ঘরেই তার থাকার ব্যবস্থা হয়েছে। মোহনপুর এবং তার আশেপাশে দেখার কিছুই নেই, বন, মাঠ আর নদী ছাড়া। তখন চাঁদ উঠেছিল, খণ্ড চাঁদ।
অন্ধকার একটুখানি পাতলা হয়েছিল বটে, কিন্তু ভালো করে নজর চলে না। তার উপর আনন্দ যেখান দিয়ে আসছিল সেখানে পথের দুধারে বড় বড় গাছ। সেই বড় বড় গাছ সৃষ্টি করেছে চোখ বন্ধ করা অন্ধকার। তফাতে দেখা গেল একটা আলো। খানিক এগিয়ে আনন্দ দেখল আলো হাতে করে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। আরো এগিয়ে বুঝলো মূর্তিটা কোনো স্ত্রীলোকের। কাছে এসে দেখল লীলার মূর্তি। নিজের চোখকে আনন্দ বিশ্বাস করতে পারল না। চমৎকৃত হয়ে দাঁড়িয়ে রইল, দু চোখ বিস্ফারিত। লীলা নীরবে হাসল, অতি মৃদু করুণ হাসি। আনন্দ বলল, লীলা। ওষ্ঠাধারে তর্জনী রেখে লীলা কথা কইতে বারণ করল আনন্দকে। তারপর আনন্দকে তার অনুসরণ করতে ইশারা করল। বিনা বাক্যবায় আনন্দ তাকে অনুসরণ করতে লাগলো। লীলার পেছন পেছন যেতে যেতে তার হাতের প্রদীপের আলোতে আনন্দ লক্ষ্য করল আজও লীলার পরনে সেই শাড়িটা, যেটা পরে সে যাত্রা করেছিল মোহনপুরের দিকে। বন এত নিস্তব্ধ যে একটা ঝিঝি পোকার ডাকও কানে আসছে না, গাছের একটা পাতারও শব্দ হচ্ছে না। পৃথিবী যেন মরে গেছে। এটা যেন ইহলোক নয়, পরলোক। বন শেষ, নদীর ধার, কিন্তু জলকলরোল শোনা যায় না। মরা চাঁদের আলো, বাতাসও স্থির। নদীর ধারের একখানা পুরনো বাড়ির খানিকটা ভেঙে পড়েছে, খানিকটা দাঁড়িয়ে। লীলা লণ্ঠন হাতে তার ভেতরে গিয়ে ঢুকল। একখানা মস্ত ঘর, তারই ভেতরে গিয়ে দাঁড়ালো লীলা এবং আনন্দমোহন। লণ্ঠনটা তুলে ধরল লীলা। সেই চাপা আলোয় আনন্দ দেখতে পেল খাটের ওপর একেবারে সিধে হয়ে বসে রয়েছে মোহনপুরের অতীতের মহারাজ মহেন্দ্র নারায়ণের ভীষণ মূর্তি। বিভৎস, ভয়ঙ্কর। বিকট চিৎকার করে আনন্দমোহন মূর্ছিত হয়ে পড়ল। আহা। পরদিন প্রভাতে নদীর ধারে মোহনপুরের শ্মশানে আনন্দকে পাওয়া গেল। তখনও তার জ্ঞান ফেরেনি। তার কাছে পড়েছিল একটা সেকেলে তামাটে হয়ে আসা সোনার প্রদীপ। গল্পটা এখানে শেষ হলো। আমি নিস্তব্ধ হয়ে বসে রইলাম। এমন সময় সমস্ত আলো নিভে গেল। আমি ভয়ে শিউরে উঠে বন্ধুর হাত ধরতে গেলাম, কিন্তু কোথায় হাত, যেন কঙ্কালের হাড়ের উপর স্পর্শ করলাম। আমি চমকে উঠে দাঁড়াতে গেলাম। তখনই সেই বাদুড় এসে আমার গলার ওপর বসল। তারপর কি হলো আজ না, আজ থাক, সে কথা না হয় পরেই বলবো। তবুও যদি এই গল্প কারোর ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। তাহলে হয়তো এই গল্পের শেষটা কোনোদিন জানতে পারবেন।